কি বলেন, নাকি আর একটা কল দেব? হ্যালো, আপনারা কি শুনতে পান? আর একটা কল দেব না? আচ্ছা, তাহলে আর একটু লাইনে থাকেন। আপনি শুরু করেন, কল দেওয়া লাগবে না ভাই, যার প্রয়োজন সে এমনি দিবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তাহলে আমরা ক্লাস শুরু করি। আজকে আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাকি অংশটুকু আর কি। গতদিন আমরা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 21 পড়ছিলাম। আমরা যেহেতু সামনে আমাদের পরীক্ষা, তাই আমরা সব ধারাগুলো পড়ব না। আমাদের যে ধারাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেই সমস্ত ধারাগুলো পড়ব। পরবর্তীতে বিস্তারিত রিটেনের জন্য আমরা এই নভেম্বরের পরীক্ষার পরে আমরা বিস্তারিত পড়ব আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন সুনির্দিষ্ট প্রতিকার আইনের বাকি যে ধারা আছে এই ধারা থেকে আমরা একটু পড়ি আর কি। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা বলা আছে, অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা খারিজ হলে ক্ষতিপূরণের জন্য মামলা করা যায় কিনা। অর্থাৎ কোনো ব্যক্তি সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী অর্থাৎ কোনো কার্য সম্পাদনের জন্য মামলা করছিল, ওই মামলা খারিজ হয়ে গেছে, তাহলে খারিজ হয়ে যাওয়ার পরে সে তার ক্ষতিপূরণ পাবে কিনা এই 29 নম্বর ধারাতে বলা আছে। অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা একবার যদি খারিজ হয়ে যায়, অর্থাৎ বাদী যদি মামলায় হেরে যায়, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারা অনুযায়ী একই কজ অফ অ্যাকশনের ভিত্তিতে ক্ষতিপূরণের জন্য আলাদা করে কোনো মোকদ্দমা দায়ের করা যাবে না। অর্থাৎ উনি যখন মামলা করছিলেন তখন ওই মামলার সাথে ক্ষতিপূরণের মামলা একসাথে করতে হয়। যদি উনি এই বাদী মামলায় হেরে যায়, তাহলে পরবর্তীতে উনি ক্ষতিপূরণের জন্য মামলা দায়ের করতে পারবে না। এটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের 29 ধারাতে বলছে। আমরা গতদিন পড়ছিলাম যে কার কার অনুকূলে বা পক্ষে সুনির্দিষ্ট ভাবে কার্যকর করা যাবে না। হ্যাঁ, অর্থাৎ চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলা করতে পারে কার কার পক্ষে। হ্যাঁ, আমরা গতদিন পড়ছিলাম যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 23 ধারায় 8 ধরনের ব্যক্তির কথা বলা আছে। প্রথম বলা আছে চুক্তির যে কোনো পক্ষ, চুক্তির পক্ষদ্বয়ের প্রতিনিধি বা কোনো পক্ষের প্রধান। ঠিক আছে? তারপরে বলা আছে যে বিবাহ সংক্রান্ত অথবা পরিবারের সন্দেহপূর্ণ অধিকারের আপোষ মীমাংসার ফায়দা গ্রহণকারী ব্যক্তি, জীবনসত্ত্ব ভোগের ক্ষেত্রে পরবর্তী ব্যক্তি, দখলপ্রাপ্ত ভবিষ্যৎ উত্তরাধিকারী, যে ক্ষেত্রে একটি পাবলিক কোম্পানি চুক্তিবদ্ধ হয় এবং পরে অন্য একটি পাবলিক কোম্পানির সাথে মিশে গেছে, হ্যাঁ, অ্যামালগেমেট করে আর কি। যে ক্ষেত্রে পাবলিক কোম্পানির উদ্যোক্তাগণ কোম্পানি গঠনের পূর্বে কোম্পানির প্রয়োজনীয় চুক্তিবদ্ধ হয়েছে, হ্যাঁ, কোম্পানির গঠনের শর্তাবলী যা সমর্থন করে, সেক্ষেত্রে কোম্পানির চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে পারবে। আচ্ছা, আমরা পড়ব যে সকল ক্ষেত্রে চুক্তিসমূহ পরিবর্তন ব্যতীত কার্যকর করা যায় না। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনে সুনির্দিষ্টভাবে কোনো কার্যকর করার জন্য তা আদেশ প্রদান করে, কিন্তু বলা আছে যে কিছু কিছু ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে যদি কার্য সম্পাদন করতে হয় তাহলে তা সংশোধন বা পরিবর্তন করা যায়, প্রয়োজন হয়। যদি পরিবর্তন করা না হয় তাহলে সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করা যায় না। সেটা 26 নম্বর ধারাতে বলা আছে। অর্থাৎ যে ক্ষেত্রে প্রতারণা অথবা তথ্য ভুলের কারণে
বিবাদী চুক্তিবদ্ধ হওয়ার সময় ভেবেছিল যা তা চুক্তিতে ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। অর্থাৎ বিবাদী যখন চুক্তি করেছিল ওই চুক্তি করার সময় একরকম উদ্দেশ্য ছিল, পরবর্তীতে বা প্রতারণা বা তথ্যের ভুলের কারণে তার উদ্দেশ্য ভিন্ন রূপ হয়ে গেছে। হ্যাঁ, তখন ওই চুক্তি পরিবর্তন করার প্রয়োজন আসে। অর্থাৎ যে ক্ষেত্রে প্রতারণা বা তথ্যগত ভুলের কারণে অপ্রত্যাশিতভাবে বিবাদী তার এবং বাদীর মধ্যে চুক্তির যে ফলাফল, হ্যাঁ, সম্পর্কে যুক্তিসঙ্গত ভুল ধারণার বশীভূত হয়েছে। হ্যাঁ, এগুলোর আমি উদাহরণ দেব পরবর্তীতে ধারাভিত্তিকে, প্রত্যেকটা ধারার একটা একটা করে উদাহরণ দেব। অর্থাৎ যে ক্ষেত্রে বাদীর কতিপয় ভুলের বিবরণের উপর বিশ্বাস করে বিবাদীর চুক্তির শর্তাবলী জেনে এবং ফলাফল বুঝতে পেরে চুক্তিবদ্ধ হয়েছে, কিন্তু বিবাদী ওই শর্তাবলী পূরণ করতে অস্বীকৃতি জানিয়েছে। অর্থাৎ যে ক্ষেত্রে পক্ষ সমূহের লক্ষ্য ছিল নির্দিষ্ট আইনগত ফলাফল লাভ করা, কিন্তু চুক্তিটি যেভাবে প্রস্তুত করা হয়েছে তেমনি ফলাফল হয়নি আর কি। অর্থাৎ যে ক্ষেত্রে পক্ষ সমূহের চুক্তি সম্পাদন করার পরও তা পরিবর্তন করার জন্য চুক্তিবদ্ধ হয়। একটা উদাহরণ দেই, যেমন ক খকে একটি বসত বাড়ি ক্রয় করার লিখিত চুক্তি কার্য সম্পাদন করার বাধ্য করার জন্য মামলা করে। অর্থাৎ ক আর খ এর ভিতরে মামলা হয়েছিল কিসের, মানে একটা চুক্তি হয়েছিল, চুক্তিটা হচ্ছিল বাড়ি ক্রয়ের। হ্যাঁ, পরবর্তীতে ক খকে বসত বাড়ি ক্রয় করার জন্য, অর্থাৎ ওই চুক্তিটা পালন করার জন্য বা চুক্তির বাধ্য করার জন্য, অর্থাৎ চুক্তির বিষয়বস্তু পালনে বাধ্য করার জন্য একটা মামলা দায়ের করে। খ প্রমাণ করে যে তার ধারণা ছিল চুক্তিতে যে বাড়ির কথাটা বলা আছে ওই বাড়ির সাথে বাড়ির সংলগ্ন যে উঠান, অর্থাৎ বাড়ির সাথে যে উঠান আছে ওই উঠানের কথাও অন্তর্ভুক্ত আছে, কিন্তু চুক্তিতে উঠানের কথা এমন ভাবে লিপিবদ্ধ করা হয়েছে যা উঠানটি অন্তর্ভুক্ত না করলে, হ্যাঁ, বা ওই বহির্ভূত রাখলে সে সম্পর্কে সন্দেহ থেকে যায়। অর্থাৎ ওই চুক্তি কিভাবে হয়েছে, যখন সে বাড়িটা কিনতে চেয়েছিল তখন মনে করছিল যে উঠান সহ বাড়ি, কিন্তু পরবর্তীতে এমন ভাবে চুক্তিটা করা হয়েছে বা দলিলে এমন ভাবে লেখা হয়েছে, তখন দেখা গেল যে ওই উঠানের কথা স্পষ্টভাবে লেখা নেই। এখন আদালত খ কর্তৃক দাবিকৃত যে পরিবর্তন ব্যতীত চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন করতে অস্বীকার করবে। অর্থাৎ একজন লোক বাড়ি কিনলো, এখন বাড়ি কেনার পরে তার ওই উঠানের কথা লেখা নেই। এখন খ পরবর্তীতে দাবি করতেছে যে ভাই আপনি ওই চুক্তিতে উঠানের কথাটা লেখা নেই, আপনি দলিলে ওই উঠানের কথাটা লিখে দেন। তো দেখা গেল সেক্ষেত্রে ওই চুক্তি যদি পরিবর্তন না করে, তাহলে খ যদি বলে যে ভাই আমি আপনার কাছ থেকে জমি কিনে আমি বাড়ি কি আকাশে উড়িয়ে যাব নাকি ওই ঘরের ভিতরে, আপনি যদি আমার উঠানই না দেন, তার মানে আপনার ওই চুক্তি পালন করতে হলে এখন চুক্তি সংশোধন করতে হবে। কিভাবে সংশোধন করতে হবে, আপনার ওই চুক্তির সাথে ওই বাড়ির সাথে উঠান অন্তর্ভুক্ত করে দিতে হবে, নাইলে আমি আপনার ওই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যক্রম সম্পাদন করতে পারবো না। এইটা আমার মনে হয় আপনারা বুঝছেন আর কি। অর্থাৎ চুক্তিটা যখন করা হয়েছে বাড়ির কথা বলছে, কিন্তু উঠানের কথা ওইভাবে লেখা হয়নি, তো উঠানের কথা ওটা লিখতে হবে। হ্যাঁ, এই কথাটাই এখানে বলছে, যদি সে উঠানের কথা না লেখা থাকে তাহলে চুক্তিকে পরবর্তীতে প্রথমে পরিবর্তন করতে হবে, পরিবর্তন করার পরে সুনির্দিষ্টভাবে কার্য সম্পাদন করার জন্য আদেশ দিবে। ঠিক আছে। আচ্ছা, আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে দলিল সংশোধনের কথা বলা আছে। অর্থাৎ অনেক ক্ষেত্রে দলিল করার পরে দলিল সংশোধনের প্রয়োজন হয়, অর্থাৎ দলিল সংশোধনের প্রয়োজন হয় আর কি। অর্থাৎ কোনো কারণে বা আমরা জমি জমা যেগুলোকে ক্রয় করার পরে দেখা গেল কি এই দলিলে, কিছুক্ষণ আগে একটু উদাহরণ দিলাম, দেখা গেল ওই দলিলে যে কথা বলা আছে তা সঠিক নয় বা কোনো কারণে, অর্থাৎ এই দলিলটা প্রতারণার মাধ্যমে তৈরি হয়েছে অথবা পারস্পরিক ভুলের কারণে হয়েছে বা কোনো উদ্দেশ্য প্রকাশ না পেলে, অর্থাৎ দলিলটা যে কারণে কেনা হয়েছে তার উদ্দেশ্য প্রকাশ না পেলে তখন ওই দলিল সংশোধন করার প্রয়োজন পড়ে। এটা এই সুনির্দিষ্ট প্রতিকার আইনে 31 ধারাতে বলা আছে। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাতে বলা আছে যে ক্ষেত্রে প্রতারণা বা পক্ষসমূহের ভুলের দরুন একটা চুক্তি বা লিখিত দলিল তার সঠিকভাবে তার অভিপ্রায় প্রকাশ পায় না, সেক্ষেত্রে কোনো পক্ষ অথবা তার স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধি দলিল সংশোধন করে নেওয়ার জন্য মামলা দায়ের করতে পারে এবং আদালত সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়। অর্থাৎ আদালত যদি বুঝতে পারে যে দলিলটি তৈরি করা হয়েছে এই দলিলটি প্রতারণার মাধ্যমে করা হয়েছে অথবা ভুল করে করা হয়েছে, হ্যাঁ, অথবা এই দলিলটির যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্য
স্পষ্ট হয়নি অথবা সেই উদ্দেশ্য প্রতিফলিত হয়নি, তখন আদালত তার ডিসক্রিশনারি পাওয়ারের মাধ্যমে ওই দলিলটি সংশোধন করার আদেশ দিতে পারে। হ্যাঁ, তাহলে দলিল সংশোধন করা যায় সুনির্দিষ্ট প্রতিকার আইনের 31 ধারাতে। ঠিক আছে। 32 ধারাতে বলছে যে চুক্তির পক্ষগণের উদ্দেশ্য সম্পর্কে অনুমান, অর্থাৎ 32 ধারায় চুক্তির পক্ষগণের উদ্দেশ্য সম্পর্কে আদালতের অনুমানের বিধান রয়েছে। হ্যাঁ, অর্থাৎ একটি লিখিত চুক্তি সংশোধনের উদ্দেশ্য আদালতকে অবশ্যই এই মর্মে সন্তুষ্ট হতে হবে যে সকল পক্ষই একটি ন্যায়পরায়ণ এবং বিবেক বুদ্ধি সম্পন্ন, হ্যাঁ, বিবেক বুদ্ধি ভাবে সম্পন্ন, অর্থাৎ ওই চুক্তিটা সম্পাদন করতে চেয়েছিল। ঠিক আছে। সেক্ষেত্রে অর্থাৎ আদালত যদি মনে করে যে সকল পক্ষই ন্যায়পরায়ণ এবং বিবেক বুদ্ধি সম্পন্ন ভাবে তারা একটা চুক্তি করেছিল, অর্থাৎ তাদের উদ্দেশ্য সঠিক ছিল, সেক্ষেত্রে আদালত ওই চুক্তি সম্পাদনের জন্য যে আর কি ওটা ওই সংশোধন করার জন্য আদেশ দিবে আর কি। হ্যাঁ, 32 বলছে যে আদালত এই বিষয়টা অনুমান করবে। আদালত যখন দেখবে যে কোনো এক পক্ষ ন্যায়পরায়ণ না, বিবেক সম্পন্ন না, বা তারা অন্য কোনো উদ্দেশ্য করেছে, তখন এই আদালতে এই আদেশটা দিবে না। আচ্ছা, দলিল সংশোধন করার ক্ষেত্রে কি বেশ কিছু শর্ত রয়েছে, এটাতে কোনো ধারা না, জাস্ট একটু বলে যাই। দলিল আদালত পক্ষগণ প্রকৃত অভিপ্রায়, অর্থাৎ যে দলিলটা তৈরি করা হয়েছে ওই উদ্দেশ্য সফল করার জন্য দলিলের ভাষা সংশোধন করতে পারে। অর্থাৎ আমরা দলিলটা যে উদ্দেশ্য করেছি, ধরেন আমি কারোর কাছ থেকে একটা জমি কিনলাম, হ্যাঁ, তাহলে জমি কেনার করার পরে একটা জমির দলিল তৈরি করলো, তাহলে দলিল তৈরির উদ্দেশ্যটা কি, মানে ওই জমির মালিক যাতে আমি হই এবং ভবিষ্যতে অন্য কেউ যাতে দাবি না করে, এটাই হচ্ছে তাহলে ওই দলিল তৈরি করার উদ্দেশ্য। তো দেখা গেল কি কোনো একটা দলিল তৈরি করার পরে ওই দলিলের প্রকৃত উদ্দেশ্য, হ্যাঁ, প্রতিফলিত হচ্ছে না, বা তখন কি করতে হয়, দলিলের ভাষা সংশোধন, হ্যাঁ, দলিলের ভাষা সংশোধন করতে পারে। এবং এই সংশোধন করতে পারে কি, অর্থাৎ এই সংশোধনটা কেন করা হয়, এই সংশোধন করা হয় অর্থাৎ পক্ষগণের প্রকৃত অভিপ্রায় কি ছিল। এই দলিলটা করা হইলে ধরেন এক পক্ষ ক্রয় করলো, এক পক্ষে বিক্রয় করলো, তাহলে তার প্রকৃত অভিপ্রায় কি, প্রকৃত অভিপ্রায় কি, আর দলিলটার প্রকৃত কি অভিপ্রায় প্রকাশিত হয়েছে। হ্যাঁ, মানে আমি যে দলিলটা করলাম, প্রথম কথাটা হচ্ছে দলিলটা কি উদ্দেশ্য তৈরি করা হয়েছে এবং কি প্রকাশিত হয়েছে। দলিলটি ক্রয় বিক্রয়, কিন্তু এমন হইলো দলিলটা তৈরি হইলো ইজারার, হ্যাঁ, মানে ভাড়ার, তাহলে তো আর দলিলের উদ্দেশ্য সঠিক হইলো না বা হইলো না, তখন এই দলিলগুলোর সংশোধনের প্রয়োজন পড়ে। এই দলিল সংশোধন করতে হলে তখন একটা জিনিস মনে রাখতে হবে, দলিল সংশোধনের মামলায় প্রতারণা বা পারস্পরিক ভুল অবশ্যই থাকতে হবে। অর্থাৎ দলিলে সংশোধন করতে হইলে একটা জিনিস আদালতকে সেটা উপস্থাপন করতে হবে যে দলিলে প্রতারণা অথবা ভুল ছিল। দেখা গেল দলিলে প্রতারণাও নাই, ভুলও নাই, তাহলে তো আদালত দলিল সংশোধনের আদেশ দেবে না। এবং দেখা গেল কি কোনো এক পক্ষ ইচ্ছাকৃতভাবে কোনো কিছু বাদ দিলে, কোনো এক পক্ষ ইচ্ছাকৃতভাবে কোনো বাদ দিছে, অর্থাৎ এই যে বাড়ি বিক্রি করছি কিন্তু আমি উঠান বাদ দেই নাই, উঠান আমি দেব না, উঠান আলাদাভাবে বিক্রি করব, সেক্ষেত্রে এরকম যদি হয় তাহলে কিন্তু সংশোধনের আদেশ দেবে না। কেন, প্রতারণা করিনি এবং আমি পারস্পরিক কোনো ভুলও হই নাই, আমি শুধু বাড়ি বিক্রি করেছি, আমি উঠান বিক্রি করব না। যদি কোনো এক পক্ষ এই উঠান বাদে এইভাবে করতে চায় এবং অপর পক্ষ যদি সেটা মেনে নেয়, তাহলে তো আদালত তার স্বইচ্ছায় তার দলিল সংশোধন করার আদেশ দেবে না। হ্যাঁ, ভুলের ক্ষেত্রে উভয় পক্ষের সাধারণ ভুল থাকতে হবে। দেখা গেল কি তার দলিলে লেখা আছে 6% কিন্তু সে কিনেছে 4%, এখন লিখতে যায় সে 2% বেশি লিখে ফেলছে, অর্থাৎ এই ভুলটা সাধারণ একটা ভুলের ক্ষেত্রে হবে। হ্যাঁ, ভুলের ক্ষেত্রে থাকবে, অর্থাৎ যে কোনো এক পক্ষ সংশোধনের প্রার্থনা করবে এবং প্রমাণের দায়িত্ব, অর্থাৎ যে পক্ষ এই সংশোধনের জন্য আবেদন করতেছে প্রমাণের দায়িত্ব সেই পক্ষের থাকবে। এবং অনেক ক্ষেত্রে মৌখিক সাক্ষ্য দিয়ে এই ভুল প্রমাণ করা যেতে পারে, অর্থাৎ মৌখিক সাক্ষ্যের মাধ্যমে বোঝানো যেতে পারে যে দলিলটা যে উদ্দেশ্য করা হয়েছিল সেই উদ্দেশ্য প্রতিফলিত হয়নি। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে দলিল সংশোধন করার ক্ষেত্রে। এবং দলিল সংশোধনের সীমাবদ্ধতা সম্পর্কে একটু জানি। অর্থাৎ দলিল সংশোধন করা আদালতের অবশ্যই পালনীয় কাজ নয়, অর্থাৎ আদালতকে আপনি বললেন দলিল সংশোধন করার একটা আবেদন করলেন, আদালতে এটা আবেদনের পরে ভিত্তি করে আপনার দলিল সংশোধন করে, এরকম না। এটা হচ্ছে আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার। আদালতকে যদি আপনি বোঝাতে সক্ষম হন
যে দলিল সংশোধন করাই আবশ্যিক এবং দলিল সংশোধন না করলে দলিল যে উদ্দেশ্য করা হয়েছে সেই উদ্দেশ্য প্রতিফলিত হচ্ছে না, তখন আদালত তার ন্যায়পরায়ণতার উপর ভিত্তি করে আদালত আপনাকে দলিল সংশোধন করে দিতে পারে। ঠিক আছে? এখন বলা আছে যে কোনো অসংশোধিত দলিল, অর্থাৎ কোনো দলিল অসংশোধিত দলিল এর ভিত্তিতে কোনো ডিগ্রি লাভ করা হয়েছে, অর্থাৎ অসংশোধিত দলিলের উপর ভিত্তি করে ডিগ্রি লাভ করা হয়েছে এবং সেই ডিগ্রি জারিও করা হয়ে গেছে এবং সম্পত্তি উদ্ধারও করে দেওয়া হয়ে গেছে, তখন আর দলিল সংশোধন করা যাবে না। তার মানে দলিল সংশোধন করতে হলে প্রথমে করতে হবে, প্রথমে বলতেছে অসংশোধিত একটা দলিল নিয়ে মামলা হইলো, ওই মামলাটা হওয়ার পরে আদালত একটা ডিগ্রি দিল এবং আদালত ডিগ্রি দেওয়ার পরে ডিগ্রি জারি করার আদেশও দিল এবং ডিগ্রি জারির মাধ্যমে একটা সম্পত্তি উদ্ধার করে একজনকে দিয়ে দেওয়া হইলো। পরবর্তীতে এই দলিল সংশোধন আর করা যাবে না, কারণ যদি আপনাকে দলিল সংশোধন করতে হইতো তাহলে আপনি প্রথমেই আদালতে যখন ওই ডিগ্রি জারির জন্য মামলা করছিল তখনই আপনি দলিল সংশোধনের মামলা করতে পারতেন। আপনি ওই সময় মামলা করলেন না, ডিগ্রি জারির সময় মামলা করলেন না, ডিগ্রি জারির ভিত্তিতে সম্পত্তি দখল করে অপর পক্ষকে দিয়ে দিল, তখন আপনি মামলা করলেন না, এখন আপনি এসে মামলা করতেছেন দলিলটা সংশোধন করতে হবে, তাহলে হবে না। ঠিক আছে? অর্থাৎ যখন কোনো তৃতীয় পক্ষ কোনো মূল্যের বিনিময়ে সরল বিশ্বাসে কোনো অধিকার অর্জন করেছে তখন দলিল সংশোধনের কোনো সুযোগ থাকবে না। অর্থাৎ ওই দলিল সংশোধন না করে আপনাকে টাকা দিয়ে দিয়েছি, আপনি সেটা ক্ষতিপূরণ নিয়ে নিছেন, তখন কিন্তু আর দলিল সংশোধনের থাকবে না। যেমন আপনার কাছে আমি 4 শতক জমি বিক্রি করেছি কিন্তু দলিলে লেখা হয়ে গেছে 3 শতক, আমি আপনাকে বললাম যে ভাই ভুল যেহেতু হয়ে গেছে, 4 শতক জমি লেখা কথা ছিল 3 শতক লিখে ফেলেছি, আর 1 শতকের টাকা আপনি নিয়ে নেন, তাহলে পরবর্তীতে আপনি ওই 1 শতকের টাকা নিয়ে আপনি তখন আর ওই দলিল সংশোধনের সুযোগ থাকবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা দলিল বা চুক্তি রদের কথা বলা হয়েছে, অর্থাৎ কখন চুক্তি রদ করা যায়। অর্থাৎ রদ মানে কি? রদ শব্দের অর্থ হচ্ছে চুক্তিটি কার্যকর না করা, অর্থাৎ কোনো একটা চুক্তি করেছি ওই চুক্তি রদ করার অর্থ হচ্ছে চুক্তিটি কার্যকর না করা। অর্থাৎ চুক্তিভুক্ত দোষী পক্ষের মামলার ভিত্তিতে কোনো বাতিলযোগ্য চুক্তি এড়ানো বা চ্যালেঞ্জ করা যায় না। শুধুমাত্র নির্দেশ পক্ষ কর্তৃক দায়েরকৃত মকদ্দমার ভিত্তিতে আদালত কর্তৃক তাকে চুক্তির বাধ্যবাধকতা থেকে অব্যাহতি প্রদান করতে পারে। এই অব্যাহতি অর্থাৎ চুক্তির যে কার্যকারিতা আছে বা চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের যেটা আছে, অর্থাৎ ওইটা না করার জন্য আদালত যে আদেশ দেয় তাকে চুক্তি রদ বলে বা চুক্তির রদ করা ওকে বলা হয়। অন্যভাবে বলা যায় যে চুক্তি রদের আদেশ সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মাধ্যমে অর্থাৎ প্রতিকারের বিপরীত। আর এই চুক্তি রদের কথা বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 35 থেকে 38-এ। ঠিক আছে? তাহলে আমরা জানলাম প্রথমে হচ্ছে দলিল সংশোধন, দলিল বাতিল এবং চুক্তি রদ। ঠিক আছে? না, দলিল বাতিল মনে হয় এখন আমরা পড়িনি, পড়ব। আচ্ছা, এই চুক্তি রদ করা যায় কখন কখন? প্রথম বলা আছে কখনো বিচার পূর্বে রদ করা যায়, অর্থাৎ কোনো মামলার বিচারের পূর্বেই সেই চুক্তিটা রদ করা যায়, ভুলের জন্য চুক্তিটা রদ করা যায় এবং সুনির্দিষ্ট কার্য সম্পাদনের মামলার বিকল্প প্রতিকার হিসাবে এই চুক্তিটা রদ করা যায় এবং রদকারীর পক্ষের নিকট থেকে আদালতের ন্যায়পরায়ণতা দাবি করতে পারেন এবং তার ভিত্তিতে চুক্তিটা রদ করা যায়। ঠিক আছে? দলিল বাতিল বা সংশোধন বা নাকচ কথা বলা আছে, অর্থাৎ 39 থেকে 41 ধারাতে দলিল বাতিল বা সংশোধন অর্থাৎ বাতিল বা বাতিল, বিলোপ বা নাকচ। সংশোধন তো আলাদা জিনিস। আক্ষরিক অর্থে বিলোপ, এর ইংরেজি হচ্ছে ক্রস আউট বা আড়াআড়ি লাইন টেনে সেই জিনিসটাকে বাতিল করা বা বিলাপ করার অর্থ হচ্ছে প্রাথমিকভাবে রিমুভাল অফ রিটেন ক্যারেক্টার অর আদার ফ্রম রেকর্ড, অর্থাৎ নথির যে চরিত্র অর্থাৎ যে উদ্দেশ্যে লেখা হয়েছে দলিলটা সেই চরিত্র বা অন্য কোনো আকৃতি অপসারণ করাকে বোঝায়। অর্থাৎ দলিলটা ধরেন বাতিল মানে হচ্ছে দলিলটা যে উদ্দেশ্য করা হয়েছে সেটা না করা, সেই উদ্দেশ্য মানে না করতে দেওয়া। অন্যভাবে বলা যায় যে ওই দলিলটাকে অকার্যকর বা অবৈধ ঘোষণা করা বা অবৈধ করাকেই দলিল বাতিল বলে। আপনারা একটু যার সংজ্ঞাগুলো একটু দেখে নিয়েন। আমি এখন দলিল বাতিলের উপাদান একটু বলি। অর্থাৎ দলিল বাতিল করতে হইলে একটা জিনিসের নিম্নলিখিত উপাদানগুলো থাকতে হবে। কি কি উপাদান? প্রথমত হচ্ছে কোনো ব্যক্তির বিরুদ্ধে লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য হতে হবে।
ধরেন কোনো একটা দলিল সেটা বাতিলযোগ্য, তাহলে ওই দলিলটা বাতিল করা যায়। দলিলের দাতার নিকট দলিলের অস্তিত্বর ক্ষতির কারণ হবে যুক্তিসঙ্গত আশঙ্কা থাকলে। হ্যাঁ, অর্থাৎ আমি যে উদ্দেশ্য দলিল করেছি এই উদ্দেশ্যে দলিল করার পরে দেখা গেল কি আমার ক্ষতির কারণ হবে, তখন এই দলিল বাতিলের আশঙ্কা থাকে। ধরেন আমি কোনো একজন ব্যক্তির কাছে জমি বিক্রি করেছি, কিন্তু ওই জমি বিক্রি করার ফলে দেখা গেল আমার পরিবারের 14 গোষ্ঠীর কবরস্থান ওই দলিলের মধ্যে চলে গেছে বা দলিলের দাগ নাম্বারে চলে গেছে। এখন আমি আদালতের কাছে বলতে পারি যে এটা আমার পারিবারিক একটা গোরস্থান, একটা কবরস্থান, এই জায়গাটুক ছেড়ে দিলে আমার অস্তিত্বই থাকে না, তাহলে এই দলিলটা বাতিল করে দেন, বাতিল করে দেন। ঠিক আছে, অর্থাৎ দলিল দাতার নিকট দলিলের, হ্যাঁ, দলিলটির অস্তিত্ব ক্ষতির কারণ হবে যুক্তিসঙ্গত আশঙ্কা থাকলে তখন দলিল বাতিল করা যাবে। দলিলটি ন্যায় বিচারের স্বার্থে বাতিল করলে, হ্যাঁ, বাতিল করতে, অর্থাৎ ন্যায় বিচারের কারণে বাতিল করতে পারে। ঠিক আছে, তারপরে দলিলটি বাতিল করার যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে, অর্থাৎ আদালতের কাছে যদি আপনি দেখাইতে পারেন এই দলিলটি বাতিল না করলে আপনার ক্ষতি হবে বা তার যুক্তিসঙ্গত কারণ আছে, তাহলে সেক্ষেত্রে আপনি দলিল বাতিলের দিতে পারেন আর কি। দলিলটি অসত্য, দলিলটি জাল অথবা প্রতারণামূলক, অর্থাৎ কোনো একটা দলিল করা হয়েছিল অসত্য ভাবে, হ্যাঁ, অথবা এই দলিলটি জাল, আমি কাউকে ঠকানোর উদ্দেশ্যে দলিলটা করা হয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে দলিল বাতিলের করা যায় আর কি। আংশিক দলিল বাতিলের ক্ষেত্রে বাতিলের অংশ অন্যান্য অংশ হতে সম্পূর্ণ স্বতন্ত্র পৃথক হইতে হবে। হ্যাঁ, দেখা গেল আমি কোনো একটা জমি কিনছি, একটা জমির অংশ, এক অংশ সাভারে, এক অংশ নারায়ণগঞ্জে, তখন আমি আমার নারায়ণগঞ্জের অংশের জমিটা আমি নেব না বা এই জমিটা আমার কোনো প্রয়োজন নেই, তখন আমার পুরো দলিলটা বাতিল করার দরকার হয় না, তখন ওই দলিলের আংশিক অংশ বাতিল করা যায়। অর্থাৎ পরবর্তীতে ওই দলিল আমি শুধু নারায়ণগঞ্জের অংশ ছেড়ে দিয়ে আমি দলিল বাতিলের আদেশ দিতে পারি। ঠিক আছে, অর্থাৎ যে অংশ সম্পূর্ণ নারায়ণগঞ্জের জমি আর এই যে ঢাকার জমি এক দাগে তো আর না, আলাদা আলাদা ভিন্ন দাগে, তাহলে সেক্ষেত্রে সম্পূর্ণ স্বতন্ত্র এবং পৃথক হওয়ার কারণে সেটা দলিল বাতিলের করা যায় আর কি। দলিল বাতিল করার মামলার বাদীকে অবশ্যই পরিষ্কার হাতে আবেদন করতে হবে, অর্থাৎ এই দলিল বাতিল করার জন্য মামলার বাদীকে আবেদন করতে হবে। দলিল বাতিলের মকদ্দমা কে করতে পারে? দলিলের যে কোনো পক্ষ যার বিরুদ্ধে দলিলটি বাতিল বা বাতিলযোগ্য দলিলের কারণে ক্ষতিগ্রস্ত হবে এমন কোনো ব্যক্তি দলিল বাতিলের মকদ্দমায় দলিলের পক্ষ হওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ দলিল বাতিলের মকদ্দমায় দলিলের কোনো পক্ষ হওয়ার প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ দলিলের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সে ওই দলিল বাতিলের মামলা করতে পারে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা ঘোষণামূলক ডিগ্রিতে যাই। ঘোষণামূলক ডিগ্রি অর্থাৎ আমরা প্রথমেই পড়ছিলাম সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৮ ধারার স্থাবর সম্পত্তির মামলা, অর্থাৎ স্থাবর সম্পত্তি উদ্ধারের ক্ষেত্রে আমরা ৮ ধারা এবং ৪২ ধারায় মামলা করতে পারি। গতদিন আমরা ৮ ধারা পড়ছিলাম, আজকে আমরা একটু ৪২ নম্বর ধারা যাই। অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের ৪২ ধারায় ঘোষণামূলক মামলার বিধান আছে। অর্থাৎ কোনো ব্যক্তির আইনগত পরিচয়, লিগ্যাল ক্যারেক্টার কিংবা সম্পত্তিতে তার সত্ত্বের অধিকার কেউ যদি অস্বীকার করে, অথবা তার আইনগত যে পরিচয় আছে অথবা তার সম্পত্তির সত্ত্বের অধিকার, হ্যাঁ, দিতে অস্বীকার করে, দেয় না, অর্থাৎ ওই ব্যক্তি তার ঘোষণা চেয়ে আদালতে মামলা দায়ের করতে পারে। অর্থাৎ আদালতে যে মামলা দায়ের করে তাকে ঘোষণামূলক মামলা বলে। অর্থাৎ টাইটেল শুট বা ডিক্লারেটরি শুট বা শুট ফর ডিক্লারেশন বলে। অর্থাৎ কোনো একটা জমি আছে আমার, ওই জমিটি থাকার পরে কোনো একজন লোক ওই জমিটাকে অস্বীকার করতেছে, হ্যাঁ, অস্বীকার করতেছে যে না এই জমিটা আপনার না, এই জমিটা আপনার কোনো এক চাচাতো ভাইয়ের বা পাড়া প্রতিবেশীর অথবা আমার। অর্থাৎ এইরকম কোনো একজন ব্যক্তি দাবি করতেছে, কিন্তু ওই জমির মূল মালিক আমি, আমার কাছে দলিল বা ডকুমেন্ট অন্যান্য জিনিস আছে, তখন আমি আদালতের কাছে ওই দলিলটা ঘোষণা করে দেওয়ার জন্য আবেদন করতে পারি যে এই জমিটা আমার, আদালত আপনি জানাই দেন আমার পক্ষকে যে এই দলিলটার মালিক আমি। এটাই হচ্ছে ওই ৪২ ধারার মামলা আর কি। হ্যাঁ, সাধারণত হ্যাঁ, দুইটি ক্ষেত্রে আইনগত পরিচয় এবং সম্পত্তিতে সত্ত্বের ক্ষেত্রে, হ্যাঁ, এই মামলাটা করা যায়। অর্থাৎ আইনগত পরিচয় এবং সম্পত্তিতে সত্ত্বের ক্ষেত্রে এই ঘোষণামূলক যে মামলা আদালত ঘোষণা মঞ্জুর করে ডিগ্রি প্রদান করে, এই ঘোষণামূলক মামলায় আদালত ঘোষণা মঞ্জুর করে ডিগ্রি প্রদান করে, অর্থাৎ তাকে ঘোষণামূলক ডিগ্রি বা ডিক্লেয়ারিটি ডিগ্রি বলে।
একে অন্যভাবেও বলা যায় যে ঘোষণামূলক মামলাকে বিজ্ঞাপনী মামলা বলে। অর্থাৎ আপনার যে একটা জমি আছে, মামলা হইলো, তার মানে আপনার আদালত আপনার ঘোষণা করলো যে এই ব্যক্তির জমি এইটা, এটা এক ধরনের বিজ্ঞাপনী মামলাও বলে। তাহলে মনে রাখবেন যে এই 42 ধারের যে মামলাটা, একে বিজ্ঞাপনী মামলাও বলে, ডিক্লারেটিভ মামলাও বলে, ডিক্লারেশন অফ সুট বলে, বা ডিক্লারেটিভ অফ সুট বলে, অথবা সুট ফর ডিক্লারেশন আপনাদের আসতে পারে, যে 42 ধারের মামলাকে কি বলে আর কি। আচ্ছা, 42 ধারার মামলা করার ক্ষেত্রে আপনাকে যে সমস্ত শর্তবাড়ি মানতে হবে তা হচ্ছে, প্রথমত বাদীকে আইনগত পরিচয় বা সম্পত্তিতে সত্ত্বের অধিকার হতে হবে। তবে সেটা যদি সম্পত্তির বিষয় হয় তাহলে অবশ্যই সম্পত্তিতে সত্ত্বের অধিকারী, সত্ত্বের অধিকারে মানে মালিকানা থাকতে হবে। আর আইনগত পরিচয়, যেমন মনে করেন আমি কোনো পদে বসতে চাচ্ছি, আমি একজন সভাপতি, আমাকে কেউ সভাপতি মানতে চায় না, আমাকে অস্বীকার করে, হ্যাঁ, তার মানে কি আইনগত পরিচয়, আমার এই সভাপতিটা একটা পদ, এখানে তো আর সত্য থাকা লাগে না, এটা একটা আইনগত পরিচয়, আমাকে কেউ অস্বীকার করতেছে আমি সভাপতি না, তাহলে 42 ধারায় মামলা করতে হবে। যেমন ওই যে ইশরাক, ঢাকার দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের যে তিনি একজন ওই যে কি ওরে বলে আর কি, মেয়র, এই যে মেয়রের হওয়ার জন্য যে একটা মামলা, সে 42 ধারায় দিওয়ানি মামলা করলে 42 ধারায় মামলা করতে হবে, তার আইনগত পরিচয় অস্বীকার করতেছে দেশের জনগণ, এখন আদালতের কাছে সে মেয়র হিসেবে নিজেকে ঘোষণা চায়, আদালত এই 42 ধারায় মামলায় তাকে ঘোষণা করবে, ঠিক আছে। তবে 42 ধারায় মামলা করার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই ঘোষণামূলক মামলার ক্ষেত্রে আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, অর্থাৎ অন্যান্য প্রতিকার চাইতে হবে। এই অন্যান্য প্রতিকার যদি কেউ না চায় তাহলে আদালত কিন্তু তাকে ঘোষণামূলক মামলা দায়ের করবে না। অর্থাৎ অন্যান্য প্রতিকার মানে কি, অর্থাৎ যে ব্যক্তি অস্বীকার করতেছিল সেই ব্যক্তিরে বলতে হবে, অর্থাৎ নিষেধ করতে হবে, এই তুমি এর আর অস্বীকার করবা না, ও মেয়রই, তোমরা আর বলতে পারবা না যে ও মেয়র না, ঠিক আছে। অর্থাৎ দখল নিশ্চিতকরণ, তাছাড়া তাকে ওই পদে বসাই দিতে হবে যে আগামীকাল থেকেই ইশরাক সাহেব এই এলাকার মেয়র, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের, অর্থাৎ আনুষঙ্গিক প্রতিকার চাইতে হবে, তারে শুধু ঘোষণা করে দিলেই হবে না, এর সাথে সাথে ওই নিষেধাজ্ঞা দিতে হবে, এবং ওই ওই সম্পত্তিতে দখল দিয়ে দিতে হবে, যদি সম্পত্তি বিষয় সম্পত্তি, পদের বিষয় হলে পদে দখল দিয়ে দিতে হবে, এই জিনিস আনুষঙ্গিক জিনিসগুলো চাইতে হবে। আর আপনাদের দেখবেন যে হোয়াটসঅ্যাপে আমি একটা ফটো দিচ্ছি, ওই ফটোটা আপনারা একটু দেখে নেবেন, যারা পরীক্ষা দেবেন আপনারা ওইটা একটু দেখে নিন, ঠিক আছে। আচ্ছা, 43 ধারায় আছে যে ঘোষণামূলক মামলার ফলাফল, অর্থাৎ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 43 ধারায় ঘোষণামূলক মামলার ফলাফল আলোচনা করা হয়েছে। কি আলোচনা করা হয়েছে, এখানে বলা আছে ঘোষণামূলক মামলার যে ডিগ্রি প্রদান করা হয়, অর্থাৎ মামলার ডিগ্রি প্রদান করা হইলো, তা শুধু মামলার পক্ষদানের উপরে নয়, মানে ওইটা যে শুধু বাদী আর বিবাদীর উপর প্রয়োগযোগ্য এরকম না, এর মাধ্যমে পক্ষগণের মাধ্যমে, অর্থাৎ ওই যে দাবিদার ব্যক্তিগণের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, ঠিক আছে। ওই পক্ষগণ ব্যতীত দাবিদার গণের পরেও প্রযোজ্য হবে। আর পরে আমরা 44 ধারাতে আছে রিসিভার। এই রিসিভার সম্পর্কে জানার আগে আমরা রিসিভার কি এই বিষয়ে আমরা একটু জানি। অর্থাৎ আদালত যে ব্যক্তিকে কোনো জমি বা ব্যক্তিগত সম্পত্তি ভাড়া খাজনা আদায় করার জন্য নিয়োগ দেয় তাকে তত্ত্বাবধায়ক বা ইংরেজিতে রিসিভার বলে। রিসিভার বা তত্ত্বাবধায়ক হলো আদালত কর্তৃক নিযুক্ত একজন কর্মকর্তা, যিনি মকদ্দমা চলাকালীন সময়ে ওই বিরোধীয় সম্পত্তি তত্ত্বাবধান করবেন। এটাই হচ্ছে একটা রিসিভারের খাঁটি বাংলা, যে রিসিভার কি। তাহলে রিসিভার হচ্ছে আদালত কর্তৃক নিয়োগকৃত একজন কর্মকর্তা, যিনি মামলা চলাকালীন সময় ওই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করবেন বা কেয়ারটেকার করবেন, এটার তার উপর দায়িত্ব থাকে, ঠিক আছে। এই রিসিভার নিয়োগটা হচ্ছে আদালতের একটা সুবিবেচনা, ডিসক্রিশনারি পাওয়ার অথবা স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত চাইলে রিসিভার নিয়োগ করবে, না চাইলে রিসিভার করবে না। আইনের কোথাও বলা নেই যে এই 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 ক্ষেত্রে রিসিভার নিয়োগ করতেই হবে, এরকম না। আদালত চাইলে এটা করতে পারে, এই জন্য এটা হচ্ছে একটা ডিসক্রিশনারি পাওয়ার আদালতের। মামলা চলাকালীন সময়ে কিংবা ডিগ্রি হওয়ার পরে আদালত নিয়োগ করতে পারেন। অর্থাৎ কোনো একটা মামলা চলতেছে, যদি মামলা চলাকালীন সময়ে আদালত দেখে, অর্থাৎ বাদী এই রিসিভার নিয়োগের জন্য বাদী আবেদন করতে পারে, দেখা গেল কি এই সম্পত্তি যার দখলে আছে সে এই সম্পত্তি বিক্রি করে খাই ফেলাবে। দেখা গেল অর্থের মামলা চলতেছে, একটা উদাহরণ দিয়ে ক্লিয়ার করি, আমি আমজাদ ভাইয়ের কাছে 100 টাকা পাই, এখন আমজাদ ভাইয়ের মিরপুরে একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটের দাম 50 টাকা। এখন আমি তো জানি যে আমজাদ ভাই যদি মামলায় হেরে যায়,
তাহলে ওই 100 টাকা দেওয়ার তার ক্ষমতা নেই, কিন্তু সে ফ্ল্যাটটা আমি নিয়ে তার আমার আমার পাওনা 50 টাকা আমি উদ্ধার করতে পারি। এই সময়ে আমি আদালতের কাছে আবেদন করব রিসিভার নিয়োগ, ওই কিসের, আমজাদ ভাইয়ের যে ফ্ল্যাট আছে ওই ফ্ল্যাটের রিসিভার নিয়োগ। কেন? কারণ যদি রিসিভার নিয়োগ না করে, আমজাদ ভাই যদি মনে করে যে আমি মামলায় হেরে যেতে পারি, সেই ভেবে আমজাদ ভাই আগেই ওই সম্পত্তিটা বিক্রি করে টাকা পয়সা সরাই ফেলতে পারে। পরবর্তীতে আদালত যদি আমার পক্ষে রায়ও দেয়, বললো যে আমজাদ সাহেব আপনার যা যা আছে ফরিদকে আপনি দিয়ে দেন, আদালত যদি এই আদেশ দিয়েও দেয়, আমি তো কেনা করি কিছুই পাবো না, কারণ আমজাদ ভাই অলরেডি 50 টাকা সে সম্পত্তি সরাই ফেলাইছে। তখন এটা ভেবে হয় বাদী তখন ওই রিসিভার নিয়োগের জন্য আবেদন দেয়, যে ওই সম্পত্তি, এখানে এটাই বলছে যে সম্পত্তির অর্থাৎ ওই ডিগ্রি পাওয়ার পূর্বেই অথবা অনেক সময় পরে সম্পত্তির তত্ত্বাবধানের জন্য ওই সম্পত্তি দেখাশোনা করার জন্য তখন রিসিভার নিয়োগ দেওয়া যায়। আমার মনে হয় সবাই আপনারা বুঝছেন। হ্যাঁ, অনেক সময় বাদী এই জিনিসটা ভাবে যে যদি রায় দিয়ে দেয়, রায় আমার পক্ষে পড়লেও উনার তো আর কিছু সম্পত্তি নেই, কিন্তু এখন যতটুকু আছে সেইটুক নিয়েও তো আমার কিছুটা আসবে। ঠিক আছে, এই কারণেই ওই রায়ের বা ডিগ্রির পূর্বে রিসিভার নিয়োগের জন্য আদেশ দিয়ে থাকে। সম্পত্তির দখল বা জিম্মাদারের থেকে কোনো ব্যক্তিকে অপসারণ করা, অর্থাৎ আদালতকে অনেক সময় বাদী বলে, ধরেন কোনো একজন ব্যক্তি সম্পত্তি দখল করে নেছে, ওই দখলকৃত ব্যক্তিকে অপসারণ, মানে যিনি দখল করে নেছে ওই সেটা হচ্ছে আপনার একজন টাউট বাটপারের দখলে আছে। এখন মামলার রায় হওয়ার আগ পর্যন্ত দেখা গেলো টাউট বাটপার আমার জমির এমন ক্ষতি করবে, পুরাই আমার জমি ফিরে পাইলেও ওই জমি আর ভালো থাকবে না, আস্ত থাকবে না, আস্ত মানে ক্ষয়ক্ষতিগ্রস্ত করে ফেলাবে। এই জন্য তখন ওই সম্পত্তির দখল বা জিম্মাদারের ব্যক্তিকে অপসারণ করানোর জন্য রিসিভার নিয়োগের জন্য করতে পারে। হ্যাঁ, সম্পত্তি মানে এক্ষেত্রে আদালত রিসিভার নিয়োগ করার করতে পারে। সম্পত্তির মালিকের অনুরূপ ক্ষমতা বা আদালত যেমন উপযুক্ত মনে করবে সেরূপ ক্ষমতা অর্পণের জন্য আদালত ওই রিসিভার নিয়োগ করতে পারেন। এই রিসিভারের পারিশ্রমিক হবে, অর্থাৎ আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, এই রিসিভারের যে পারিশ্রমিক এটা আদালত নির্ধারণ করবেন। ঠিক আছে, রিসিভারের কর্তব্য, দায় দায়িত্ব, কর্তব্য সেটা ওই আদালত কর্তৃক নির্ধারিত হবে। ঠিক আছে, এই রিসিভার সম্পর্কে বলা আছে দেওয়ানি কার্যবিধির আদেশ 40, বিধি 1, বিধি 2, বিধি 3, বিধি 4। অর্থাৎ আপনারা মনে রাখবেন এই রিসিভার নিয়োগের কথা দিওয়ানি কার্যবিধির 40 আদেশের বিধি 1 থেকে 5 পর্যন্ত বলা আছে। আর রিসিভার নিয়োগ সম্পর্কে বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 44 নম্বর ধারাতে। আচ্ছা, এরপরে আমরা একটু নিষেধাজ্ঞা সম্পর্কে জানবো। সুনির্দিষ্ট প্রতিকার আইনে 52 নম্বর ধারাতে নিরোধমূলক নিষেধাজ্ঞার কথা বলা আছে, অর্থাৎ প্রিভেন্টিভ রিলিফ, অর্থাৎ যখন কোনো ব্যক্তি কোনো কিছু করতে অথবা করা হতে বিরত থাকতে এবং কৃত কাজকে অপসারণ করার আদেশ দেয়, তখন ওই আদেশকে নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে বলে। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 সালের যে সুনির্দিষ্ট প্রতিকার আইনের এই আইনের 52 ধারাতে এই প্রিভেন্টিভ রিলিফ সম্পর্কে বলা আছে এটি একটি আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা এবং অস্থায়ী নিষেধাজ্ঞা। ঠিক আছে, নিষেধাজ্ঞা কি? নিষেধাজ্ঞা এটা ইংরেজি শব্দ হচ্ছে ইনজাংশন। হ্যাঁ, এই ইনজাংশন শব্দটি এটা হচ্ছে রোমান ইনডিরেক্ট শব্দ থেকে। ঠিক আছে, ইনজাংশন বা নিষেধাজ্ঞা হচ্ছে আদালতের এমন একটা আদেশ যা কোনো ব্যক্তিকে কিছু করা থেকে বা করা হতে বিরত বা কিছু কাজকে অপসারণ করতে বলে, এটাই নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞার শ্রেণী বিভাগ। নিষেধাজ্ঞা সাধারণত কাজের প্রকৃতি অনুযায়ী নিষেধাজ্ঞাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিষেধাত্মক নিষেধাজ্ঞা, অর্থাৎ কোনো কাজ করতে নিষেধ করে এমন একটা নিষেধাজ্ঞা, আর একটা হচ্ছে আদেশাত্মক নিষেধাজ্ঞা বা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা, অর্থাৎ আদালত কোনো কাজ করতে আদেশ দেয় অথবা বাধ্য করে। সময়ের দিক থেকে নিষেধাজ্ঞাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অস্থায়ী নিষেধাজ্ঞা আর একটা হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞা। সময়ের দিক থেকে আবার নিষেধাজ্ঞাকে আরো দুই ভাগে ভাগ করা যায়, এটা হচ্ছে অ্যাড ইন্টেরিম নিষেধাজ্ঞা অথবা অড ইন্টারলোকেটরি নিষেধাজ্ঞা। সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমরা যে আইনটা পড়তেছি এই আইনে সাধারণত 3 ধরনের নিষেধাজ্ঞা আছে, একটা অস্থায়ী নিষেধাজ্ঞা, স্থায়ী নিষেধাজ্ঞা এবং বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ঠিক আছে,
বাদী বা বিবাদী উভয় পক্ষের উপর, ধরেন বাদী বা বিবাদী উভয় পক্ষের উপর নিষেধাজ্ঞা দেওয়া হইলে তাকে বলে ক্রস ইনজাংশন। অর্থাৎ দেখা গেল কোনো একটা বিরোধীয় সম্পত্তিতে বাদী এবং বিবাদী দুইজনেই যদি আমি প্রবেশের অধিকার দেই, তাহলে ওখানে মামলার যে গতি বা প্রকৃতির যে অবস্থা আছে সেই অবস্থার পরিবর্তন হতে পারে। এই কারণে আদালত অনেক সময় বাদী বিবাদী দুইজনের পরে ইনজাংশন দেয়। ওই যে ইনজাংশন দেয় ওইটারে বলে ক্রস ইনজাংশন। ঠিক আছে। 53 ধারাতে বলা আছে অস্থায়ী নিষেধাজ্ঞা বা টেম্পোরারি ইনজাংশন সুনির্দিষ্ট প্রতিকার আইনের। এই 53 ধারাতে ইনজাংশন টেম্পোরারি ইনজাংশনের কথা বলা আছে। এছাড়া বলা আছে দেওয়ানি কার্যবিধির 39 ধারায়, দেওয়ানি কার্যবিধির 39 আদেশে, ধারা হবে না, 39 আদেশে বলা আছে। এছাড়াও দেওয়ানি কার্যবিধির 54 এবং 51 ধারার অধীনে অস্থায়ী নিষেধাজ্ঞার কথা বলা আছে। গতবার আমাদের আসছিল যে কত ধারা, দেওয়ানি কার্যবিধির কত ধারা অনুযায়ী আদালত তার সহজাত ক্ষমতা বলে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। এইটা 151 ধারা, অর্থাৎ 151 ধারা এইটা আমাদের আসছিল। যারা যারা 151 দিয়েছিল তারা পেরেছিল। আপনারা একটু মনে রাখবেন, গতবার এখান থেকে এই প্রশ্নটা আসছিল, যার কারণে আপনাদের এখানে এবার আসতে পারে এই স্থায়ী নিষেধাজ্ঞা, অস্থায়ী নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি নিষেধাজ্ঞা, এই জিনিসগুলো আপনারা একটু দেখে দিন। ঠিক আছে। অস্থায়ী নিষেধাজ্ঞা মানে অস্থায়ী নিষেধাজ্ঞা অর্থাৎ মামলা চলাকালীন সময়ে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় সেটা এক ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞা। এই অস্থায়ী নিষেধাজ্ঞা মামলার যে কোনো পর্যায়ে দেওয়া যেতে পারে। এবং অস্থায়ী নিষেধাজ্ঞার যে আদেশ এটা দেওয়ানি কার্যবিধি দ্বারা নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে। অস্থায়ী নিষেধাজ্ঞার ক্ষেত্রে মঞ্জুরের বিষয়টি আদালতের একটা ডিসক্রিশনারি পাওয়ার, এটা হচ্ছে স্বেচ্ছাধীন ক্ষমতা। আদালত চাইলে এটা মানবে, না চাইলে মানবে না। তার মানে এই না যে আদালত এটা খেয়াল খুশি মতো দিতে পারে। এটা দিতে হইলে আদালতকে যুক্তিসঙ্গতভাবে বিচার সম্মত উপায়ে এবং আইনগত ভিত্তির উপর নিষেধাজ্ঞা মঞ্জুর করতে হয়। অর্থাৎ যেখানে বলছি যে এটা একটা মানে স্বেচ্ছাধীন ক্ষমতা, তার মানে এই না আদালত তার যা ইচ্ছা তাই করে একটা আদেশ দিয়ে দিল, এরকম না। এই সমস্ত আদেশ দিতে হইলে আদালতকে একটা যুক্তিসঙ্গতভাবে বিচার সম্মত উপায়ে এবং আইনগত নীতির উপর ভিত্তি করে এই সমস্ত নিষেধাজ্ঞা প্রদান করতে হয়। ঠিক আছে। সাধারণত 4টি ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা যায়, অর্থাৎ আপাতত দৃষ্টিতে প্রতীয়মান হয়। অর্থাৎ যখন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রার্থনার দরখাস্তে বাদী তার দাবিকৃত অধিকার আইনগত সত্য প্রমাণ করার প্রয়োজন হয় না, তা কেবলমাত্র প্রিমা ফেসি কেস প্রতিষ্ঠা করলেই চলে। ঠিক আছে। সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞার মঞ্জুরের আদেশ করা যায়। অপূরণীয় ক্ষতি, অর্থাৎ যে ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা কেন, অর্থাৎ যে ক্ষেত্রে বাদী প্রমাণ করে যদি এই নিষেধাজ্ঞা প্রদান করা না হয় তাহলে বাদীর চরম আকারে ক্ষতি হয়ে যাবে। যদি আদালতকে এটা প্রমাণ করাইতে পারে তাহলে সেক্ষেত্রে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। তারপরে সুযোগ সুবিধার ভারসাম্য, যখন দেখে যে বাদী এবং বিবাদীর তুলনায় বাদীর এই অস্থায়ী নিষেধাজ্ঞা না দিলে বাদীর বেশি ক্ষতি, আর যদি দেয় তাহলে বিবাদীর বেশি লাভ, সেক্ষেত্রে এই অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে পারে। আচ্ছা, একটু লাইনে থাকেন আপনারা। শুরু বল। শুরু বল, বল। না, ক্লাস নিচ্ছি না, এমনি কি বলবি বল, ক্লাস নিচ্ছি। আর যদি না থাকে তাহলে পরে বলি ক্লাসে শেষ করে। এই তো আর 10-15 মিনিট পরে। আচ্ছা, এরপরে যুক্তিযোগ্য কেস থাকতে হবে, অর্থাৎ মকদ্দমার কোনো ঘটনা নিয়ে যদি আদালতের কাছে মনে হয় যে যুক্তিপূর্ণ বক্তব্য উত্থাপন করা যায় তাহলে তাকে যুক্তিযোগ্য কেস আছে বলে ধরে নেওয়া হয়। অর্থাৎ সেক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করতে পারে, অর্থাৎ যদি যুক্তিসঙ্গত কোনো কারণ থাকে আর কি।
এই অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরির ক্ষেত্রে আদালত অবশ্যই উভয় পক্ষকে নোটিশ প্রদান করে। এটা দেওয়ানি কার্যবিধির অর্ডার 39 রুল 3 অনুযায়ী। অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুরি করার ক্ষেত্রে আদালত প্রতিপক্ষকে অবশ্যই নোটিশ প্রদান করতে হবে। 7 দিন আগে নোটিশ প্রদান করা হবে যে অস্থায়ী নিষেধাজ্ঞা দেওয়া হবে, এরকম, ঠিক আছে। অথবা এরকম হয় যে অস্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে দেওয়া হয় যে আপনার বিরুদ্ধে শোকজ নোটিশ, এটাও এক ধরনের অস্থায়ী নিষেধাজ্ঞা। অথবা কেন নিষেধাজ্ঞা মঞ্জুর করা হবে না সে মর্মে কারণ দর্শানোর নোটিশ, ঠিক আছে। অর্থাৎ নিষেধাজ্ঞা আবেদনকারী অপর পক্ষকে নোটিশ দিলে, অর্থাৎ নিষেধাজ্ঞার যে আবেদনকারী অপর পক্ষকে কোনো নোটিশ দিলে উক্ত নোটিশ বিনা জারিতে বা ফেরত আসলে পুনরায় 7 দিনের মধ্যে আবার নোটিশ দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো কিছু আছে, আমরা জাস্ট একটু জেনে যাই। এটা তেমন একটা আসে না, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা। এটা দিওয়ানি কার্যবিধির 39 আদেশের বিধি 3-এ বলা আছে। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা হলো অর্থাৎ এক ধরনের নিষেধাজ্ঞা যা মানে একতরফা ভাবে কোনো নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়, একতরফা ভাবে কোনো নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয়। অর্থাৎ যখন কোনো নোটিশ না দিয়ে শুনানি ছাড়া একতরফা ভাবে কোনো নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হয় যা অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশের পূর্ব পর্যন্ত কার্যকর থাকে, তাকে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বা ইন্টারলোকেটরি ইনজাংশন বলে। তার মানে অস্থায়ী যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তার পূর্বে কোনো শুনানি বা কোনো নোটিশ বাদে যে নিষেধাজ্ঞা দেওয়া হয় তাকে এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে, ঠিক আছে। তাহলে অস্থায়ী নিষেধাজ্ঞা এবং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞার ভিতরে মূল পার্থক্যটা কি? হ্যাঁ, অর্থাৎ অস্থায়ী নিষেধাজ্ঞা হলো এমন একটি নিষেধাজ্ঞা যা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অথবা আদালতে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত বলবৎ থাকে। আর অন্যদিকে এই যে অন্তর্বর্তী নিষেধাজ্ঞা হলো অর্থাৎ শুনানি এবং ওই নোটিশ না দিয়ে যে নিষেধাজ্ঞা প্রদান করা হয়, হ্যাঁ, তাকে এই অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা বলে, ঠিক আছে। 54 ধারাতে বলা আছে যে চিরস্থায়ী নিষেধাজ্ঞা বা আপনার পারপিচুয়াল ইনজাংশন বলা আছে আর কি। এটা অর্থাৎ এইটা সাধারণত 5টি ক্ষেত্রে বিবাদীর বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করা হয়। হ্যাঁ, 5টি ক্ষেত্রে। প্রথমত হচ্ছে জিম্মাদারের ক্ষেত্রে, যে ক্ষেত্রে বাদীর সম্পত্তির জিম্মাদার, সেক্ষেত্রে আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারেন। যেমন একটা উদাহরণ দিয়ে যাই, আরিফের ট্রাস্টি আরাফাতের ট্রাস্ট সম্পত্তির একটা অংশ অযৌক্তিকভাবে বিক্রয় করার উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে আরাফাতকে ওই ট্রাস্টি সম্পত্তি বিক্রয় হইতে বিরত রাখার জন্য আরিফকে চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করতে পারে, চিরস্থায়ীভাবে। বাস্তব বা সম্ভাব্য ক্ষতি নিরূপণের কোনো মানদণ্ড না থাকিলে সেক্ষেত্রে চিরস্থায়ী একটা নিষেধাজ্ঞা দিতে পারে। আর্থিক ক্ষতিপূরণ দ্বারা পর্যাপ্ত প্রতিকার না হলে, অর্থাৎ যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ প্রদান করবে সেক্ষেত্রে কিন্তু এই ক্ষতিপূরণটা পর্যাপ্ত না, সেক্ষেত্রে একটা চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। আর্থিক ক্ষতিপূরণের লাভের সম্ভাব্যতা, হ্যাঁ, অর্থাৎ যে ক্ষেত্রে আর্থিক ক্ষতির কোনো সম্ভাবনা থাকে না সেক্ষেত্রে ওই অধিকার লঙ্ঘনের জন্য আর্থিক ক্ষতিপূরণ পাওয়া যাবে না এটা ভেবে তখন আদালত চিরস্থায়ী নিষেধাজ্ঞা মঞ্জুর করতে পারে। বিচারিক কার্য দ্বারা বহুত্ব নির্ধারণের ক্ষেত্রে, হ্যাঁ, সেক্ষেত্রে অর্থাৎ মাল্টিপল সিটি আর কি, মানে বহুত্বা বলে আর কি, এটা মানে প্লুরাল এটা আর কি, সেক্ষেত্রে অর্থাৎ এই চিরস্থায়ী নিষেধাজ্ঞা আদেশ দিতে পারে আর কি। 55 ধারাতে বাধ্যতামূলক নিষেধাজ্ঞার কথা বলা আছে, ম্যান্ডেটরি ইনজাংশন। আর একটা হচ্ছে পারপেচুয়াল, আর একটা হচ্ছে ম্যান্ডেটরি ইনজাংশনের কথা বলা আছে। এই ম্যান্ডেটরি ইনজাংশন একটা আদেশমূলক নিষেধাজ্ঞা, একটি আদেশমূলক। আপনারা সবাই জানেন যে নিষেধাজ্ঞা দুই ধরনের, একটা হচ্ছে নিষেধমূলক আর একটা হচ্ছে আদেশমূলক। এই আদেশমূলক নিষেধাজ্ঞা একটাই, এটা হচ্ছে 55 ধারাতে ম্যান্ডেটরি ইনজাংশন, ঠিক আছে। ম্যান্ডেটরি ইনজাংশন আমি একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে এই ম্যান্ডেটরি ইনজাংশন সম্পর্কে একটু বলি। যেমন মনে করেন রহিম একটি বাড়ি নির্মাণ করার
করে যার ছাদের প্রান্ত ভাগ করিমের জমির উপর পড়েছে। এখন করিম তার জমির উপরে ছাদের যতখানি প্রান্ত পড়েছে তা ভেঙে ফেলার জন্য নিষেধাজ্ঞা পাওয়ার উদ্দেশ্যে মামলা করতে পারে। হ্যাঁ, তাহলে আহ, আহ, এই যে কাজটা করার জন্য আদালত যে নিষেধাজ্ঞা প্রদান করবে তাকে বলে বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। অর্থাৎ আদালত একটা আদেশ দিল যে রহিম, আপনি যে বাড়িটা যে অংশটা করছেন ওই অংশটা ভেঙে ফেলেন এবং ভবিষ্যতে এই জায়গায় আর বাড়ি তুলবেন না এইভাবে। এটা একটা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা। ঠিক আছে, এরপরে 56 ধারাতে বলছে যে সকল ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। সাধারণত 11টি ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। আপনারা মনে রাখেন 11টি ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। অর্থাৎ বিচারাধীন কার্যধারা স্থগিত, অর্থাৎ ধরেন কোনো একটা মামলা চলতেছে, ওই মামলাটা বন্ধ রাখার জন্য কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। অর্থাৎ একটা আদালত আর একটা আদালতকে বলতে পারে না যে আপনার মামলাটা বন্ধ রাখেন। এরকম বিচারাধীন কোনো কার্যধারা অর্থাৎ বিচার চলমান আছে, সেক্ষেত্রে এই বিচার চলমান রাখার জন্য নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। অধীনস্থ নয় এরূপ আদালতের কার্যধারা, অর্থাৎ যেমন হাইকোর্ট বিভাগ জেলা জজ কোর্টকে একটা কার্যধারা নিষেধের জন্য করতে পারে, হ্যাঁ, কিন্তু অধীনস্থ নয় মানে সমান সমান আদালত, যেমন ঢাকা 8 এবং ঢাকা 9 এরা পাওয়ার কিন্তু আলাদা, শুধু জোন ভিন্ন। তো সেক্ষেত্রে এই সমান সমান আদালতের কার্যধারা স্থগিত করার জন্য এখানে নিষেধাজ্ঞা প্রদান করা যায় না। আইন প্রণয়নকারী সংস্থার নিকট আবেদনে বাধা, অর্থাৎ পুলিশ তার কাজ করবে না, এই কাজ না করার জন্য কোনো নিষেধাজ্ঞা দেওয়া যায় না। সরকারি দপ্তর বা বিদেশি সরকারের কার্যক্রমে হস্তক্ষেপ করার জন্য নিষেধাজ্ঞা দেওয়া যায় না। দেখা গেলো সরকারে বলবে যে আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে কোনো প্রকার চুক্তি করতে পারবেন না, হ্যাঁ, ওই চুক্তির জন্য একটা নিষেধাজ্ঞা দিয়ে দিলাম যে সরকার আজকেতে ইন্ডিয়ার সাথে কোনো প্রকার চুক্তি করতে পারবে না, এই ধরনের কোনো এই ক্ষেত্রে নিষেধাজ্ঞা চলে না। ফৌজদারি কার্যধারা স্থগিত, যেমন কোনো একটা মার্ডার কেসের মামলা চলমান, সেক্ষেত্রে ওই ফৌজদারি মামলার তদন্ত বন্ধ রাখেন, এই বন্ধ রাখার জন্য কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। অবলবৎযোগ্য চুক্তি ভঙ্গের নিরোধ, অর্থাৎ যে চুক্তি বলবৎযোগ্য না ওই চুক্তি ভঙ্গের নিরোধের প্রশ্নে, অর্থাৎ ওই চুক্তির মানে ভঙ্গ হয়ে যাবে এমনটা না করে এই জন্য কোনো নিষেধাজ্ঞা দেওয়া যাবে না। হ্যাঁ, উৎপাত নয় এমন কোনো কাজ নিবারণের জন্য, অর্থাৎ আমি মিউজিক বাজাচ্ছি কিন্তু সেটা 10 ডেসিবেলের মধ্যে রেখে, এখন আপনি বললেন যে ভাই বাড়িতে আপনি গান শুনতে পারবেন না, কিন্তু আপনার সেটা ডিস্টার্ব হচ্ছে না, তাহলে আপনি এই ধরনের কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না। বাদীর মৌন সম্মতির প্রশ্নে, অর্থাৎ আমি বিয়ে করব কি করব না এই ধরনের প্রশ্নে কোনো নিষেধাজ্ঞা প্রদান করা যাবে না। তারপরে অন্য কোনো পদ্ধতি দিয়ে একই প্রতিকারের ক্ষেত্রে, ধরেন কোনো অল্টারনেটিভ ব্যবস্থা আছে কিন্তু সেই ক্ষেত্রে ওই অল্টারনেটিভ ব্যবস্থা আমি গ্রহণ করব না, এই ধরনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রদান করা যাবে না। বাদীর আচরণ আদালতের সাহায্য পেতে বঞ্চিত করলে সেতে ক্ষেত্রে নিষেধাজ্ঞা করা যাবে না। মামলায় বিষয়বস্তুতে বাদীর কোনো স্বার্থ না থাকলে বা আদালতের নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না, অর্থাৎ মামলায় আমার কোনো স্বার্থ নেই কিন্তু আমি একটা নিষেধাজ্ঞার আবেদন করে দিচ্ছি, তাহলে আদালত থেকে একটু নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। যেমন মামলা চলে আমজাদ ভাই আর আনিস ভাই, যেমন আমি থার্ড পার্টি হয়ে যাই বললাম যে আদালত এই মামলার একটা নিষেধাজ্ঞা মেরে দেন, তাহলে আদালত এই নিষেধাজ্ঞা মঞ্জুর করবে না। ঠিক আছে, এই 11টা ক্ষেত্রে 56 ধারা 11টা ক্ষেত্রে সাধারণত নিষেধাজ্ঞা মঞ্জুর করে না। আর 57 ধারা এইটাই হচ্ছে এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের শেষ ধারা। 57 ধারায় বলছে যে নেতিবাচক চুক্তি পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা। এটা আমি একটা উদাহরণ দেব, যেমন আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম যে আমি ট্রাইটনের টেক্সটাইলের হয়ে ফুটবল খেলি, কিন্তু কোনো কারণেই আমাকে গুলশান ইয়ুথ ক্লাব বলছে যে ফরিদ ভাই আপনি আমাদের কাছ থেকে নেক্সট টাইমে আপনি আমাদের হয়ে খেলবেন, তাহলে আমি কিন্তু ট্রাইটনের হয়ে না খেলে আমি গুলশানের ইয়ুথ ক্লাবের হয়ে খেলতে থাকি পারি। কিন্তু যদি ট্রাইটন আমার সাথে এমন ধরনের চুক্তি করে যে আপনি আগামী 1 বছর আমার সাথে ফুটবল খেলবেন, তবে এই সময়ে আপনি আমার সাথে না খেললে কোনো দুঃখ নেই, তবে এই সময়ে আপনি বাংলাদেশের অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারবেন না, তখন আমি বাংলাদেশের অন্য কোনো ক্লাবের হয়ে খেলতে পারবো না। এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞা বলে যে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা। ঠিক আছে, কিন্তু যদি এমন লেখা থাকে যে আগামী 3 বছর হয়ে আপনি আমার সাথে খেলবেন, তখন আমি ইচ্ছে করলেই ওই ট্রাইটনের হয়ে নাও খেলতে পারি,
আমি গুলশান ইয়ুথ ক্লাবের হয়ে খেলতে পারি। কিন্তু তারা যদি আমার চুক্তিতে লিখে দেয় যে আগামী এই 3 বছর আপনি আমার সাথে চুক্তিবদ্ধ, আপনি আমার সাথে খেলবেন, আমার ছাড়া অন্য কোনো ব্যক্তির সাথে আপনি খেলতে পারবেন না, মানে এই যে লাস্টে একটা না লাগাই দিয়েছে, এই না লাগানো থাকার কারণে আমি শুধুমাত্র ইয়ুথ ক্লাব গুলশান ওই ট্রাইটনের হয়ে খেলতে পারবো, অন্য কোনো দলের হয়ে আমি খেলতে পারবো না। এই নাটাই হচ্ছে যে নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা, অর্থাৎ আমাকে অন্য কোনো ইসের হয়ে খেলার অনুমতি প্রদান করে না ওই চুক্তির মাধ্যমে। এই ছিল সুনির্দিষ্ট প্রতিকার আইনের আপনাদের আজকেরই। এখন কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন, আর যদি না থাকে তাহলে আমরা আগামীকাল থেকে আমাদের বিগত সালের প্রশ্ন নিয়ে আমরা করব, প্রশ্নের সমাধান করব। তার আগে আমি আপনাদের এই গ্রুপে দিয়ে কিছুদিন আগে আপনাদের দিয়ে দিছিলাম, মানে বিগত সালের কোশ্চেন এবং দিছিলাম, আপনারা ওইটা কাল থেকে দেখবেন। আমরা ওইটার প্রশ্নগুলো নিয়ে ব্যাখ্যা আমরা করব। সম্ভবত এই যে কোশ্চেন ব্যাংক দিছিলাম, এই কোশ্চেন ব্যাংকটা আপনারা দেখবেন। এটা দিছিলাম কয় তারিখে? এটা দিছিলাম 18 তারিখে। 18 তারিখে কোশ্চেন ব্যাংক দিছিলাম, এই কোশ্চেন ব্যাংকটা দেখবেন। আপনারা সাথেও দেখতে পারেন যে এমসিকিউ শর্ট নোট 25, এখানে 7টা ইসের দেওয়া আছে, ওইগুলো আপনারা দেখবেন। এক নজরে ল স্ট্যাটাস, এইগুলো আপনারাও দেখবেন। কেন? এইগুলোতে খুব সহজেই লর স্ট্যাটাস এগুলো দেওয়া আছে। ঠিক আছে, এইগুলো আপনাদেরকে দেওয়া আছে। এখন কারোর প্রশ্ন থাকলে আপনারা বলেন। ফরিদ ভাই, এখন কি রেজিস্ট্রেশন করা যাচ্ছে? আউটলক করা যাচ্ছে কি? সম্ভবত আগামীকালকে নোটিশ দিতে চাইছে। আগামীকালকে? আপনারা তারপরে একটু ঢুকে দেখেন, আপনারা ওখানে ঢুকে দেখেন আর কি। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ঢুকে দেখেন যে করা যাচ্ছে কিনা। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? মান্নান ভাই, আপনার কোনো প্রশ্ন? আচ্ছা, আর একটা কথা, আমি গতকালকে যেটা রেকর্ডিং করছিলাম লাস্ট, ওইটা প্রায় 735 মেগাবাইট। আপনারা জানেন 150 মেগাবাইটের বেশি হোয়াটসঅ্যাপে যায় না। আর এই রেকর্ডগুলো আমাদের গুগল ক্লাসরুমে রাখা যাবে না, কেননা গুগল ক্লাসরুমে রাখলে ওটা গুগল ক্লাসরুমে 15 জিবি পর্যন্ত জায়গা নেয় আর কি, স্টোরেজ নেয়। তো সেটা দেখা গেল আমরা 4-5টা যদি রেকর্ডিংটা দেই, তাহলে ওই 4-5টা পরে গুগল স্টোরেজ ফুল হয়ে যাবে, পরে আমরা ওই ক্লাসরুমে আর কোনো কিছু তেমন রাখতে পারবো না। এই জন্য আমরা রেকর্ডিংটা টেলিগ্রামে রাখবো। যাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনারা সবাই জানেন যে আমাদের এই মিশন বার কাউন্সিল নামে একটা টেলিগ্রাম গ্রুপ আছে। হ্যাঁ, ওই গ্রুপে আমরা দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নিয়ে শুনবেন রেকর্ডিংটা। হ্যাঁ ফরিদ ভাই, হ্যাঁ বলেন। বলছিলাম ওই যে রিসিভার নিয়োগের ব্যাপারে, রিসিভার নিয়োগ দেবে মানে বিবাদী পক্ষ, তাই না? বাদী পক্ষ, হ্যাঁ বাদী পক্ষ রিসিভারের আবেদন করবে, কিন্তু রিসিভার নিয়োগ দেয় আদালত। এই রিসিভার আরে শালা রে, এটা তো আদালত নির্ধারণ করে দেয়, আদালত কর্তৃক নির্ধারিত নিযুক্ত কর্মকর্তা, এটা আদালতের বিষয়, বোঝেননি? এটা আদালতের বিষয়। আদালত যাকে মনে করে যে ইনি এই সম্পত্তি সম্পর্কে যার ধারণা আছে, তিনি এই সম্পত্তিটা রক্ষণাবেক্ষণ ভালো করতে পারবে, আদালত তাকে এই সুযোগটা দেবে। এটা এটা পারিশ্রমিক অন্যান্য সবকিছু নির্ধারণ করে দেয় হচ্ছে আদালত। এটা যদি এমন হয়, এটা তো আদালত এটা তার পারিশ্রমিক প্রদান করে, বাদীর কাছ থেকে দিতে দেয় না, বা
কষাকষি করে না নেয়, আছে না, মানে সুযোগ পায় বলতে পারে যে ভাই 5 কোটি টাকা দিবা তোমার এই সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে দেবো, ঠিক আছে? অবশ্যই আছে। কমিশনটা হচ্ছে করে সাধারণত লোকাল ইন্সপেকশন, হ্যাঁ, কোন একটা বাজার দর, কোন একটা কিছুর জন্য কমিশন গঠন করে। আর রিসিভারটা হচ্ছে সম্পত্তির সাথে যুক্ত, অর্থাৎ মামলা চলাকালীন সময়ে ওই সম্পত্তির রক্ষণাবেক্ষণ, ধরেন ব্যাংক মামলা করছে, এখন ওই ব্যাংকের এই সম্পত্তি নিলামে চলার আগ পর্যন্ত ওই সম্পত্তি কার দখলে থাকে, নিলামে ওঠার আগ পর্যন্ত কার দখলে থাকে, ওটা আলটিমেটলি ব্যাংকের দখলে সরকার কর্তৃক ওটা একটা রিসিভার থাকে, ঠিক আছে? আর যদি ব্যাংক যদি রায় পেয়ে যায় তখন তো ব্যাংকের পক্ষে থাকে, তাই না? রায় ই তো দেয় না, কিন্তু মামলা চলাকালীন সময় সম্পত্তি রিসিভারের দখলে থাকে, কারণ এখনো তো আপনি জানেন না যে এই সম্পত্তির মালিক আপনি হবেন কি হবেন না। বাদী যদি দিয়ে দেয় আপনার ওই বিবাদী যদি আপনার পরিচিত তখন আপনি সম্পত্তি নেবেন, তাহলে এই ধরেন মামলা চলাকালীন সময়ে তখন ওই সম্পত্তির মালিক থাকে রিসিভার, রিসিভার মানে না তত্ত্বাবধান করে রিসিভার, যখন রায় দিয়ে যায় তখন ওই সম্পত্তির মালিক ব্যাংক হয়ে যায়, তখন ব্যাংক ওই সম্পত্তি নিলামে দেয়, তাই করে। আচ্ছা যাই হোক, কমিশনার রিসিভার নিয়োগের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা আর কারোর কোনো প্রশ্ন? আনিস ভাই, মনির ভাই? সব বুঝছেন নাকি না বুঝে বুঝছেন? কোনো সমস্যা নেই। আর মনির ভাই? মনির ভাই? কোশ্চেন দেওয়া যায় না তা না, এখন কোশ্চেন দিতে গেলে আপনাদের সময় নষ্ট হবে, এই জন্য আমি এখন আর কোশ্চেন দিই না। কারণ কি? আচ্ছা দেবো, কারণ কি ওই অনেক অনেক আচ্ছা কোশ্চেন তো আমাদের গুগল ক্লাসরুমে আছে, ওখানে তো সকল কোশ্চেন দেওয়া আছে, প্রায় 50-60টা কোশ্চেন দেওয়া আছে, ওখান থেকে প্রতিদিন আপনারা একটা করে পরীক্ষা দেন। গুগল ক্লাসরুমে ঢোকেন, ওখানে তো আছেই, ওখানে আপনি জাস্ট লিংকে ক্লিক দিলে আপনাকে কোশ্চেনে নিয়ে যাবে, ঠিক আছে? ওখানে সবকিছু দেওয়া আছে, আমি যা যা পড়াই ওখানে আপনার পরীক্ষার জন্য যা যা দরকার সবকিছুই আছে। হ্যাঁ বলেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি ভাই। দোয়া করেন ভাই, আপনাদের কাছে আমি দোয়া প্রত্যাশী। ভাই আমি বুঝতে পারিনি, আপনি আরেকবার যদি বলতেন। হ্যাঁ, ও আচ্ছা বিগত সালে, আচ্ছা কোশ্চেন কোশ্চেন আমার কাছে আছে রিটেনের বিগত,
আগামীকালকে